দেখ, এখন করবো সাম নাম্বার 71। ঠিক আছে, এই অঙ্কটা কবে এসেছিল? 2008 অনার্সে এসেছিল, ভালো অঙ্ক দিয়েছিল খুব। বলছে মিস্টার সরকার ইজ এমপ্লয়েড ইন এ প্রাইভেট লিমিটেড কোম্পানি ইন কলকাতা। সুন্দর করে বলে দিয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি চাকরি করে কলকাতায়। হি ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন প্রিভিয়াস ইয়ার 23-24। বেসিক পে বলেছে 80,000 পার অ্যানাম। ঠিক আছে, বেসিক স্যালারি কত বলেছে? 80,000 পার অ্যানাম। ঠিক আছে, ডিয়ারনেস অ্যালাউন্সেস বলেছে 20,000 পার অ্যানাম। কত সোজা অঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে তো। সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল। কি বললাম? এটাকে বলে ফুললি ট্যাক্সেবল। কি বললাম দেখলে? এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল, মানে কোনো এক্সেমশন পাওয়া যাবে না, এই অ্যালাউন্সের কোনো এক্সেমশন পাওয়া যাবে। হাউস রেন্ট অ্যালাউন্সেস বলে দিয়েছে 24,000 পার অ্যানাম। তো বই আছে তো, বই দেখ। 24,000 পার অ্যানাম। হাউস রেন্ট অ্যালাউন্স কত হবে? 24,000 পার অ্যানাম। হি পেড রেন্ট, এখানে 3,000 পার অ্যানাম লেখা আছে না, সবাই সবার বইটা সামনে রাখ। এখানে পার অ্যানাম হবে না, এটা তো ছাপানোটা ভুল হয়েছে। টাইপিং এর কন্ট্রোল যেটা PM হবে, পার মান্থ হবে। ঠিক আছে তো, পার মান্থ হবে 3,000 টাকা পার মান্থ হবে। অ্যাকোমোডেশন অ্যাট কলকাতা। ঠিক আছে, হাউস অ্যালাউন্স একদম ইজি অঙ্ক, যেমন যেমন করি তেমন ইজিলি করতে পারবো, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। হিজ এমপ্লয়ার কন্ট্রিবিউট 13% অফ বেসিক পে। কত পার্সেন্ট কন্ট্রিবিউট করেছে? বেসিক আর ডি এর উপর 13%। 12% এর বেশি হলে তখন ট্যাক্স চার্জ হয়। এখানে 13% আছে, মানে 1% ট্যাক্স চার্জ হবে বেসিক আর ডি এর উপর। ইন্টারেস্ট ক্রেডিটেড টু RPF কত হবে? 12% পার অ্যানাম। 12%। ঠিক আছে, ইন্টারেস্ট ক্রেডিটেড টু RPF বলে 12% পার অ্যানাম টু সেট প্রভিডেন্ট ফান্ড 1800। তাই তো। আর ইন্টারেস্ট রুলটা কি ছিল? 9.5 এর বেশি হলে ট্যাক্স দিতে হয়, তাহলে 12% আছে, ট্যাক্স দিতেই হবে। হি ইজ প্রোভাইডেড উইথ আ মোটর কার। তাকে মোটর কার প্রোভাইড করা হয়েছে। মোটর কার ক্যাপাসিটি বলছে 1.8 সিসি অ্যালং উইথ ড্রাইভার। কার শুধু দেয়নি, কারের সঙ্গে ড্রাইভারও প্রোভাইড করা হয়েছে। এবং কারটা ইউজ করা যায় বোথ পারপাস, মানে অফিসিয়াল এন্ড প্রাইভেট পারপাস। সমস্ত খরচাপাতি করেছে কে? এমপ্লয়ার। শিখিয়েছিলাম, এমপ্লয়ার গাড়ি দিয়েছে, খরচাও এমপ্লয়ার করেছে, ইউজ বলে দিয়েছে, ক্যাপাসিটি বলে দিয়েছে। আমি বলেছিলাম 1.6 ক্রস করলে 2400 প্লাস 900 ইন্টু 12 হয়, তাহলে এখানে 2400 প্লাস 900 ইন্টু 12 করলে 39,600 হবে অ্যান্সার। বলে দিলাম, কার্ডটাও বলে দিলাম। কার্ড প্রতিটা অঙ্কে কার্ড থাকবে, যতগুলো অঙ্ক করছে সব কটার কার্ড থাকবে, এবং এক্সামও কার্ড আসবে। হি ইজ প্রোভাইডেড উইথ আ সুইপার অ্যান্ড আ ডোমেস্টিক সার্ভেন্ট। তাকে সুইপার এবং ডোমেস্টিক সার্ভেন্ট প্রোভাইড করা হয়েছে, তাদের স্যালারি দেওয়া হচ্ছে 300 টাকা আর 600 টাকা করে। তাহলে এটা কে দিচ্ছে? এই খরচাগুলো কে করছে? মালিক করছে, তাহলে মার্কেটস আসবে। শিখিয়েছে এগুলো। ইনকাম ট্যাক্স এন্ড প্রফেশনাল ট্যাক্স ডিডাক্টেড ফ্রম হিজ স্যালারি। ওর স্যালারি থেকে ইনকাম ট্যাক্সের টাকা কেটেছে, এটা স্যালারির মধ্যে পড়বে না। প্রফেশনাল ট্যাক্সের টাকাও স্যালারি থেকে কেটেছে, লাস্টে ডিডাকশন পাওয়া যায় প্রফেশনাল ট্যাক্স। ঠিক আছে, তো লাস্টে 9 নম্বর পয়েন্ট পরে বলেছি অঙ্ক করতে হতে প্রভিডেন্ট ফান্ডটা অঙ্ক বলেই কি বলেছে। বলছে এখানে কি বলে 9 নম্বর পয়েন্টটা, মেনলি তো 9 আর 10 বাকি আছে, তারপর অঙ্কটা স্টার্ট করা যাবে। 9 নম্বর বলছে বিফোর জয়নিং দিস কোম্পানি। এই কোম্পানিতে জয়েন করার আগে মিস্টার সরকার এই কোম্পানি জয়েন করার আগে একটা জায়গায় চাকরি করতো। কোথায় চাকরি করতো? আনাদার কোম্পানি। ও এই কোম্পানিতে জয়েন করার আগে আগে একটা কোম্পানিতে চাকরি করতো, জব করতো। সেই কোম্পানিতে ও প্রভিডেন্ট ফান্ডের মেম্বার ছিল। কোন প্রভিডেন্ট ফান্ড? আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের মেম্বার ছিল। প্রভিডেন্ট ফান্ডের একটা অঙ্ক করেছিল তাদের ক্লাসে, এবং থিওরিটাও বুঝিয়েছিলাম। ঠিক আছে, আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের মেম্বার ছিল। তাহলে বোঝার চেষ্টা কর, আজকে একটা কোম্পানি চাকরি করছে, আজকে যে কোম্পানি চাকরি করছে সেই কোম্পানিতে কিসের মেম্বার? রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের মেম্বার। এই কোম্পানি চাকরি জয়েন করার আগে আগে একটা কোম্পানি চাকরি করতো, সেই কোম্পানি তখন কিসের মেম্বার ছিল? আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের মেম্বার ছিল। তো এই কোম্পানি ছেড়ে দিয়েছে, তো এই কোম্পানি টাকাটাও পেয়ে যাবে। ঠিক আছে তো। তাই বলছে ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার হি রিসিভ দ্য ব্যালেন্স ফ্রম দ্য সেট ফান্ড অ্যামাউন্টেড রুপিস 7350। অর্থাৎ আগের যে কোম্পানি কাজ করতো সেখানে আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের মেম্বার ছিল, ওই ফান্ডে যা টাকা জমেছে সেই টাকা তুলে নিচ্ছে। কত? 7350, এই টাকাটা পেয়ে যাচ্ছে। এবার এই যে 7350 আছে, তার মধ্যে ওর কিছু কন্ট্রিবিউট আছে, এবং ও যে টাকাটা কন্ট্রিবিউট তার উপর ইন্টারেস্ট আছে। ওই প্রভিডেন্ট ফান্ডে মালিকের কন্ট্রিবিউট আছে, এবং মালিক যে টাকা কন্ট্রিবিউট তার উপর ইন্টারেস্ট আছে। তাহলে ও যে টাকাটা কন্ট্রিবিউট করেছে সেটাও স্যালারি পার্ট নয়, কখনোই স্যালারি পার্ট নয়। আমি যে টাকা কন্ট্রিবিউট করবো, স্যালারি পার্ট কোনগুলো? কোম্পানি থেকে যেগুলো পাবো সেটাও স্যালারি। তা ও যেটা কন্ট্রিবিউট করে সেটাও স্যালারি পার্ট নয়। ও যে টাকাটা কন্ট্রিবিউট করেছে তার উপর যদি ইন্টারেস্ট পাওয়া যায় সেটা চলে যায় আদার সোর্স, নোট লেখানো আছে। মালিক যে টাকা কন্ট্রিবিউট করে সেটা তো স্যালারি। মালিক যে টাকা কন্ট্রিবিউট করবে এবং তার উপর যে স্যালারি, মালিক যে টাকা কন্ট্রিবিউট করবে এবং তার উপর যে ইন্টারেস্ট সেটা চলে যাবে স্যালারি। তাহলে এখানে কোশ্চেনটা ভালো করে পড়ে বুঝতে পারবি, ওর কন্ট্রিবিউশন ছিল 4000 টাকা, এটা আসবে না। ঠিক আছে তো। এবং এর উপর যে ইন্টারেস্ট ছিল সেটা চলে যাবে আদার সোর্সে। মালিকের কন্ট্রিবিউট ছিল 3000 টাকা আর ইন্টারেস্ট ছিল 150, মানে 3000 চলে আসবে স্যালারিতে। পুরো নোটে পরিষ্কার হয়ে লেখানো আছে। তুই যদি নোট যদি দেখিস, বইতে নোটটা দিয়েও দিয়েছি, এবং কিছুদিন আগে এর উপর একটা অঙ্কও করিয়েছিলাম।
একটা চার্ট করে করিয়ে দিয়েছিলাম, কোন চার্টটা আমি তোকে বলে দিচ্ছি। তোরা তোদের পেজ নাম্বার খুলবি, পেজ নাম্বার যদি 72 খুলিস, 72 পাতায় করা আছে, 72 পাতায় পুরো ডায়াগ্রাম করে দিয়েছি। ওটা একবার দেখে নিবি, তাহলে পুরো মনে পড়ে যাবে। 72 পেজে ডায়াগ্রাম করা আছে, ঠিক আছে? আমি রেফার করেছি পেজ নাম্বার 72, পিডিএফ এর পেজ নাম্বার 72। কি বললাম? পিডিএফ এর পেজ নাম্বার 72, ঠিক আছে? লিখেও দিলাম এখানে, একদম পুরো দেখে নিবি। যারা ক্লাসে এসেছিস তাদের কোনো সমস্যা নেই, তারা, কারণ এই প্রভিডেন্ট ফান্ডে দুটো অঙ্ক ছিল, আমি একটা অঙ্ক করিয়েছিলাম, একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, হয়ে গেল। আর কি বলে লাস্ট পয়েন্ট 10 নম্বর, হিজ এমপ্লয়ার। দেখ ব্যাপারটা বোঝার চেষ্টা কর, আমি তোকে বলছি, এরপরে যখন 5th সেমিস্টারে উঠবি, একটা চ্যাপ্টার শিখবি নতুন, অ্যাকাউন্টস এর কর্পোরেট আছে, অ্যাকাউন্টস আছে, অ্যাকাউন্টস একটা চ্যাপ্টার শিখবি, চ্যাপ্টারের নাম হচ্ছে ইসপ, ঠিক আছে? ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়ি স্টক অপশন প্ল্যান, বা কেউ কেউ নাম দিয়েছে এমপ্লয়ি স্টক অপশন স্কিম, ঠিক আছে? তখন ওখানে ডিটেলসে শিখবো, এখন জাস্ট উপর বলে দিচ্ছে, ঠিক আছে? জাস্ট যেটুকু জানার দরকার জানলে অঙ্ক হয়ে যাবে, সেটা বলছি। ওখানে একটা চ্যাপ্টারই আসবে 10 মার্কসের, আসবে ইসপের অঙ্ক। তো এখানে দেখ আমি যেটা বলছি, এখানে যেটা বলেছে, আমি যাতে বলছি, আজকে ধর সাপোজ ধর আজকে আমি একটা টাটা কোম্পানি জব করছি, ঠিক আছে? টাটা কোম্পানি জব করছি, টাটা কোম্পানি এখন আজকের দিনে মার্কেটে শেয়ারের দাম হয়তো আমি ঠিক এক্স্যাক্টলি ফিগার বলতে পারবো না, আজকের ডেট কি চলছে, আজকে হয়তো 2000 বা সামথিং, আমি অ্যাপ্রক্স বললাম 2000 টাকা একটা শেয়ারের দাম। কেউ যদি শেয়ার কিনতে যায় টাটা কোম্পানির, একটা শেয়ারের দাম 2000 টাকা। এবার ধর আমি ওই কোম্পানিতে, মানে ওই শেয়ার যে কেউ কিনতে গেলে তাকে 2000 টাকায় নেবে, তার থেকে 2000 টাকা নেবে, ঠিক আছে? কিন্তু যেহেতু আমি টাটা কোম্পানি চাকরি করি, আমি যদি ওই শেয়ার নিতে যাই, আমাকে ধর 2000 টাকার জায়গায় আমাকে ধর 500 টাকা 400 টাকায় দিয়ে দিবে, বুঝতে পারলি তো? তাহলে তা সাপোজ 2000 টাকা শেয়ারটা আমাকে 500 টাকায় দিয়ে দেন, কত টাকা লাভ হয়ে গেল আমার? 1500 টাকা লাভ হয়ে গেলে এটাতে পার ফিজিক্স। এরকমই পয়েন্ট এখানে বলেছে। দেখ পর পয়েন্টটা, হিজ এমপ্লয়ার এগ্রিড টু অ্যালট, তার মালিক, তার কোম্পানি তাকে 100টা শেয়ার অ্যালট করছে, কবে? 1423 তে অ্যালট করছে at ₹10। এবং যেদিন শেয়ার অ্যালট করছে সেদিন শেয়ারের দাম কত করে? 20 টাকা করেছিল, মার্কেটের শেয়ারের দাম ছিল 20 টাকা করে। উইথ অ্যান অপশন, তাকে একটা অপশন দিয়েছে 3 মাসের মধ্যে শেয়ারগুলো কিনতে হবে, কিন্তু 3 মাসের মধ্যে শেয়ারগুলো কিনতে হবে। এবার মিস্টার সরকার এক্সারসাইজ দ্য অপশন, ও কবে নিয়েছে? 3 মাসের মধ্যে শেয়ার নিয়েছে। ওকে অপশনটা দিয়েছিল কবে? এপ্রিল মাসের 1 তারিখে দিয়েছিল অপশন, আর ও সময় নষ্ট করেনি, মে মাসে শেয়ার নিয়ে নিয়েছে, ঠিক আছে তো? এবং যেদিন ও শেয়ার কিনছে সেই দিন শেয়ারের মার্কেটে দাম কত করেছিল? 25 টাকা করেছে। তাহলে ভাব 25 টাকা শেয়ারটা কত টাকায় নিয়ে নিয়েছে? 10 টাকায় নিয়ে নিই, তাহলে ওর লাভ কত হলো? 15 টাকা করে। এটা পার ফিজিক্স, একটা শেয়ারে 15 টাকা, কিন্তু কতগুলো শেয়ার নিয়েছে? 100, তাহলে কত হয় পার ফিজিক্স? 1500 টাকা। সুন্দর বোঝা গেল ব্যাপারটা। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আমাকে যদি বলি এই অঙ্কটা আমি কেন করাচ্ছি, এই অঙ্কটা আমি হোমওয়ার্কই দিতে পারতাম, এই অঙ্কটা আমি দুটো কারণের জন্য করালাম। দুটো পয়েন্ট আমার ভালো লেগেছে, নাহলে আমি করাতামই না এই অঙ্কটার মধ্যে। আমার 9 আর 10 নম্বর পয়েন্টটাই করানোর মতন ছিল, আর কেউ ছিল না অঙ্কের মধ্যে। বাকি সব করা পয়েন্ট করানো, সব করা পয়েন্ট করানো, শুধু 9 আর 10টা আনকমন ছিল, এই জন্যই করালাম। তো চল অঙ্কটা করাচ্ছি, কারণ দেখ নতুন নতুন এরকমই যত আগামী, যত আস্তে আস্তে অঙ্ক হোমওয়ার্ক দেবো, দেখবি এরকমই একটা একটা কম্পোনেন্ট পয়েন্ট আনকমন থাকবে। সব পয়েন্ট করানো, সব পয়েন্ট করানো, একটা একটা করে পয়েন্ট আনকমন থাকবে, ওইগুলোই করতে হবে। তো চ অঙ্কটা আরম্ভ করি। দাগ কাট, পিছে দুটো ঘর কর। পিঠে করতে হবে, অঙ্কগুলো করবি। প্রথমে কি লিখতে হবে? বেসিক স্যালারি যেমন যেমন বলেছিল ওই লেখা আরম্ভ কর। লিখছি, অ্যামাউন্ট যদি কোনো গন্ডগোল হয় আমাকে বলবি, হ্যাঁ? এখানে যদি কোনো গন্ডগোল থাকে। বেসিক স্যালারি কত ছিল? 80,000, ঠিক আছে? লিখছি বেসিক স্যালারি 80,000 আউটারে। এই চ্যাপ্টারটাকে খুব কঠিন চ্যাপ্টার বলা হয়, কিন্তু এখন কি বল, কিছু বলছিস? এই চ্যাপ্টারটাকে কিন্তু যথেষ্ট কঠিন চ্যাপ্টার বলা হয়, মানে রিয়েলি বলতে গেলে এই চ্যাপ্টারটা সত্যি কথা বলতে খুবই কঠিন চ্যাপ্টার। কিন্তু এখন এই অবস্থায় দাঁড়িয়ে ধরো আজকে লাস্ট ক্লাস এসে কিন্তু অতটা কঠিন মনে হচ্ছে না। কেন কঠিন বলা হয় অন্যান্য চ্যাপ্টারের তুলনায়? এই চ্যাপ্টারে প্রচুর রুল আছে, প্রচুর রুল আছে, এই জন্য কঠিন বলা হয়। সব কটা কিন্তু মাথায় রাখে তারপর অঙ্কটা করতে হয়, ঠিক আছে তো? কিন্তু এখন অতটা অসুবিধা হবে না, বা আমরা এর পরের দিন যে আরম্ভ করবো হাউস প্রপার্টি স্টার্ট করবো, হাউস প্রপার্টি রুল একদিনই শেষ হয়ে যায়। হাফ মানে তার 2 ঘন্টা ক্লাস হলে 1 ঘন্টার মধ্যে রুল পড়ানো হয়ে যায়, কিছু নেই ওইগুলো চ্যাপ্টার। কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু খুব, মানে সমস্ত জিনিস রুল মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। যেমন তার কার সঙ্গে কত এক্সেমশন আছে, কার ডিডাকশনের কি রুল, প্রতিটা জিনিস মাথায় রাখতে, একটু ওগুলোই অঙ্ক ঘেটে খাওয়া হয়ে যাবে।
তো সুতরাং পারলে অনেক সময় খুবই সোজা লাগবে, আবার অনেক সময় খুব হার্ড হয়, ঠিক আছে? তো ভালো প্র্যাকটিস রাখতে হবে। যাই হোক, বেসিক স্যালারি কত বলে 80,000। এবার কি বলছে ডিএ কত বলে, ডিএ বল, ডিএ 20,000 পার অ্যানাম, এখানে লিখবো 20,000। নেক্সট কি বলেছিল, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস। সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, দেখ লাস্ট ক্লাসে তোকে বলেইছি কি কি ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কোনগুলো, এগুলো ভালো করে পড়ে রাখ। ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স এগুলো পড়তে হবে কিন্তু, হ্যাঁ? যেমন এটা কি বললাম, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স কি ধরনের অ্যালাউন্স, এটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, এগুলো পড়ে রাখতে হবে। যেমন কি কি সিটি কি কি অ্যালাউন্স ছিল ফুললি ট্যাক্সেবল, যেমন দেখ ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স কি কি, একটা বল, ডিআরএস অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল ইফ নন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে তো? তারপর কি ছিল, মেডিকেল অ্যালাউন্স বলেছি, সার্ভেন্ট অ্যালাউন্স, ম্যারেজ অ্যালাউন্স, এগুলো সব ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্স, পড়ে রাখতে হবে, পড়ে রাখতে হবে, নাহলে কিন্তু খুব অসুবিধা হবে, ঠিক আছে তো? তেমনি কিছু কিছু পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স থাকে, যেমন ধর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, হোস্টেল অ্যালাউন্সেস, ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, ট্রান্সপোর্ট অ্যালাউন্স তো ফুললি ট্যাক্সেবল হয়ে গেছে এখন বাদ দে, কনভেয়ান্স অ্যালাউন্সেস, কার অ্যালাউন্সেস, এগুলো তোকে পড়তে হবে, ইউনিফর্ম অ্যালাউন্সেস, জাস্ট একবার রিড করতে হবে, মুখস্থ করার দরকার নেই, একবার তোমার দেখলেই চোখ বোলালেই হয়ে যায়, ঠিক আছে? সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস কত টাকা বলেছিল বল দেখি, মানে পার মান্থ বলেছিল না, একবারে বলেছে 36,000। নেক্সট কি বলেছে, হাউস রেন্ট অ্যালাউন্সেসটা করে দে, এটা ওয়ার্কিংসে করবো, হ্যাঁ আমরা, হাউস রেন্ট অ্যালাউন্সেস, লেখ হাউস রেন্ট অ্যালাউন্স, ঠিক আছে? হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা বলেছিল, 24,000। যখন আমরা ওয়ার্কিংসে করবো নিচের দিকে চলে আয়, লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস, ওয়ার্কিংস কর, শিখিয়েছিলাম আমি তোদের বারবার, দেখ লাস্ট ক্লাসে যে একটা কথা বারবার আমি বলছি, হাউস রেন্ট অ্যালাউন্সেস আর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দুটোর মধ্যে পরীক্ষায় একটা আসবেই আসবে, এবং গ্যারান্টি সহকারে। তুই বলিস 500% গ্যারান্টি দিতে পারি, আসবেই আসবে, দুটো ভালো করে করবি, দুটো ভালো করে করবি। আর যদি কোনো কারণে ভুল হয় তাহলে অঙ্ক কিন্তু অনেকটাই নাম্বার কম পাবি, কিন্তু ভালো করে করবি। হাউস রেন্ট, এখানে হাউস রেন্ট প্রতিটা অঙ্ক, যতগুলো অঙ্ক করি বড় বড় স্যালারি গণনা করে হয় হাউস রেন্ট আর রেন্ট ফ্রি, দুটোর মধ্যে একটা থাকবেই থাকবে, একদম গ্যারান্টি সহকারে। সুতরাং ভালো করে প্র্যাকটিস করবি হাউস রেন্ট অ্যালাউন্সেস আর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। হাউস রেন্ট অ্যালাউন্সেস হয়ে গেল। প্রথমে লিখছি এইচআরে, এইচআরে কত টাকা পেয়েছি, হাউস রেন্ট মানে এইচআরে বলে দিয়েছি হচ্ছে 24,000, লিখে দিলাম 24। এবার লেস লিখতাম, কি লিখতাম, এক্সেমশন, লেস লিখতাম এক্সেমশন, under section 10 clause 13A will be list of the following, will be লিখলাম will be list of the following, ঠিক আছে? will be list of the following, প্রথমে কি লিখলাম, actual amount of HR, actual amount of HR কত, 24,000। তারপর কি লিখতাম, rent paid minus 10% of salary। তাহলে রেন্ট পেড কত করে বলেছে, 3,000 পার মান্থ, মানে 3,000 পার মান্থ হলে কত, 36,000 একবার লিখে দিলাম, আর 10% অফ স্যালারি, তাই তো? এখানে স্যালারি বলতে কি বোঝায় এটাও করতে হবে। এখন ধর অনেক অঙ্ক করবি, আস্তে আস্তে ডিবি মানে লাস্টের দিকে সব যখন শিখে যাবি না, তখন মনে রাখতে ভুলে যাবি। কিন্তু স্যালারি বলতে কি বোঝো, যেমন এইচআর এর ক্ষেত্রে স্যালারি কিন্তু একরকম, এইচআর এ গ্র্যাচুইটি লিভ স্যালারি, ঠিক আছে? এইচআর এ গ্র্যাচুইটি লিভ স্যালারি, আর একটা ওইদিকে কি বললাম, প্রভিডেন্ট ফান্ড, এই সব করা স্যালারি মানে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। কিন্তু পারকিউজিটসে কিন্তু স্যালারি মানে বেসিক ডিএ কমিশন ছাড়াও আরো অনেক কিছু আসে, অ্যালাউন্স, এগুলো সব আসে, এগুলো মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে, এগুলো ভুলে গেলে চলবে না, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে তো? তাহলে বল এখানে বেসিক কত ছিল, 80,000, আর ডিএ ছিল 20,000, মানে কত হচ্ছে, এখানে লিখে দেখা, 80,000 যোগ 20,000 মানে 1,00,000, 1,00,000-এর উপর 10% মানে 10,000। তাহলে একবারে করে দিতে পারিস 36 থেকে 10,000 বাদ দিলে 26,000। নেক্সট, কোন শহরে বাড়ি ভাড়া নিয়েছি, কলকাতা শহর। কলকাতা শহরে বাড়ি ভাড়া নিলে কত হয়, 50% অফ স্যালারি, 50% অফ স্যালারি। তাহলে 1,00,000 টাকার 50% করলে কত হবে, 50,000। এই তিনটের মধ্যে ছোট কোনটা, 24,000। তাহলে এইচআরে কত বেরোলো, ডি, তাহলে ওখানে এইচআরে লিখবি ডি, ঠিক আছে? বুঝা গেল? এইচআর উপরে লিখবি ডি। শুধু এইচআর এর ব্র্যাকেটে একটা কথা লিখে দে, ওয়ার্কিংস,
বুঝতে পারলি তো, ওয়ার্কিংস মানে এটা ওয়ার্কিংস করেছে, ওরা দেখে নেয় ওয়ার্ক। অঙ্কের মধ্যে করলে নোংরা হয়ে যাবে, বুঝতে পারলি তো, এখানে কাটাকাটি করবি না মেন অঙ্কের মধ্যে। আচ্ছা, তারপর কি ছিল এইচআর পর বল? প্রভিডেন্ট ফান্ড, তাই তো, কি লিখবো? এমপ্লয়ারটা লিখবি, এমপ্লয়িটা লিখবি না। এমপ্লয়ার, লাইক এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু আরপিএফ, like employer contribution to RPF in excess of 12% of salary, in excess of 12% of salary, বলেছে কি 13%, বলছে 13%, তাই তো, তাহলে কত পার্সেন্ট? 1%। তাহলে বেসিক কত ছিল? বেসিক 80,000, আর ডিএ ছিল 20,000, 80 আর 20 1 লাখ, তার 1% কত হবে? 1 লাখের 1% করে দেখ, 1,000 টাকা, তাই তো, লিখে দিলাম। তারপর কি লিখবো? ইন্টারেস্ট এইডেড টু আরপিএফ, লেখ interest credited to RPF in excess of 9.5% per annum। তো ইন্টারেস্টের অ্যামাউন্টটা কত ছিল একটু আমাকে বল। ইন্টারেস্টের অ্যামাউন্ট কত ছিল? 1800 টাকা। 1800 টাকা না, টাকা 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 ছিল 1800। কত পার্সেন্ট? 12% ছিল 1800। তাহলে কত এক্সট্রা ছিল? 2.5, তাই তো, কত ছিল এক্সট্রা? 2.5। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই 18 দেখ 12% এর সমান তো 1800, 1800 বাই 12 ইন্টু 2.5 কত হয়েছিল? কত হয়েছিল বল? 375। ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ হয়ে গেল, ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ। আর কি ছিল দেখ, দেখতে দেখতে 5টা পয়েন্ট কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, 5টা পয়েন্ট কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছিস স্যালারিটা কিভাবে করলাম? এই 5টা পয়েন্ট যেই কমপ্লিট হলো এরপর চলে যাই পার টু দিচ্ছে, ঠিক আছে। তোদের স্যালারি করার নিয়ম আছে কিন্তু, দেখ ভালো করে শুনবি কিন্তু কথাগুলো। এই যে আমি এতগুলো করলাম, তারপর পারকিউজিট সবার লাস্টে কি করতে হয়? অনেক সময় দেখবি প্রভিডেন্ট ফান্ড সবার লাস্টে দিয়ে দেয়, এরকম করলে হবে না, প্রভিডেন্ট ফান্ড আগে করে নিতে হবে, পারকিউজিট সবার লাস্টে করতে হবে। সাপোজ ধর এখানে 5 নম্বর পয়েন্টে কি ছিল? প্রভিডেন্ট ফান্ড ছিল তো, ধর প্রভিডেন্ট ফান্ড 5 নম্বরে না দিয়ে যদি লাস্ট পয়েন্ট দিত, ধর 12 নম্বর পয়েন্টে দিত, তাহলে তুই কি ইগনোর করে চলে গেলে হবে না? নাম্বার কেটে দেবে, তুই পরে করলি হয়তো অ্যান্সার মিলে যাবে, নাম্বার কাটবে, অনেকটা নাম্বার কেটে দেবে। তোকে মাথায় রাখতে হবে পুরো সিকোয়েন্স মেনটেন করতে হয়। কি বললাম বুঝতে পারলি? মোট কথা পারকিউজিট সবার লাস্টে করতে হবে। 375, 1800 ডিভাইড বাই 12 ইন্টু 2.5, 375 পেয়েছি, দেখ ক্যালকুলেটার করে নে। আচ্ছা দেখ, এবার দেখ শোন, যেটা বললাম বুঝতে পারলি তো কথাগুলো, কি কি বললাম, এইগুলো নাম্বার কোথায় কোথায় কাটে, এগুলো তোকে জেনে রাখতে হবে, বলে দিলাম আমি। আচ্ছা এবার কি করবো? এবার পারকিউজিটস বলে হেডিং দে, এবার পারকিউজিটস বলে হেডিং দে, মনে আছে সেকশন? আন্ডার সেকশন 17 ক্লজ 2 লেখ, প্রথমে কি লিখবি? রেন্ট ফ্রি অ্যাকাউন্ট, তো গল্প নেই, হয়ে গেছে। কার্ড, সবার প্রথমে লিখবো কার্ড, কি লিখবো? কার্ড। কার কত বলেছিলাম তখন? 2400 প্লাস 900 ইন্টু 12, মনে পড়ছে তো? কার বলেছিল 2400 প্লাস 900 ইন্টু 12 করে 39,600 হয়েছিল। নেক্সট কি ছিল কারের পর বল? কারের পর বলেছিল সুইপার আর ডোমেস্টিক সার্ভেন্ট, মনে পড়ছে তো? আমার কোম্পানির মালিক, আমি আমাকে আমার ডোমেস্টিক সার্ভেন্ট যে রেখেছি তার স্যালারি দিয়ে দিয়েছে, ঠিক আছে তো। আর কি দিয়ে? ডোমেস্টিক সার্ভেন্টের স্যালারি দিয়েছে, আর কি দিয়েছে বল? সুইপারের স্যালারিটাও দিয়ে দিয়েছে, তাহলে তো আমার বেনিফিট পেয়ে গেল। তাহলে লেখ, কি লিখবি? লেখ সুইপার অ্যান্ড ডোমেস্টিক সার্ভেন্ট, লেখ সুইপার, লেখ সুইপার অ্যান্ড ডোমেস্টিক সার্ভেন্ট, সুইপার অ্যান্ড ডোমেস্টিক সার্ভেন্ট একবারে করে দে, বেটার হবে তোদের জন্য। তো সুইপারের অ্যামাউন্ট কত ছিল বল? সুইপারের অ্যামাউন্ট 300 আর ডোমেস্টিক সার্ভেন্ট 600, তাহলে 300 প্লাস 600 900 ইন্টু 12 মানে 10,800 টাকা। সুইপারের, তারপর হয়ে গেল 6 নম্বর, 7 নম্বর হয়ে গেল, 8 নম্বর পয়েন্ট বলছে ইনকাম ট্যাক্স। তুই ভাবে চাকরি করতে গেছি, আমার স্যালারি থেকে ইনকাম ট্যাক্সের টাকা কেটে নিয়েছে, স্যালারি হচ্ছে কি? টাকা কাটলে কোনো স্যালারি হয়? স্যালারিটা আসবে না। প্রফেশনাল ট্যাক্স, এটাও কেটে নিয়েছে। প্রফেশনাল ট্যাক্স কেটে নিলে কি হয়? ডিডাকশন পাওয়া যায়, লিখেছিলাম আমাদের রুল লেখা আছে, ডিডাকশন পাওয়া যায় প্রফেশনাল ট্যাক্স, পরে হবে। আচ্ছা তাহলে কত নম্বর পয়েন্ট হয়ে গেল বল তোর? 8 নম্বরও হয়ে গেল। 9 নম্বর পয়েন্টটা করে নিতেই পারিস তুই,
কিন্তু আমি বলছি একটু পরে কর, এর কারণ আছে, 9 নম্বর পয়েন্ট একটু পরে করবো। কেন হয় বলতো? 9 নম্বর পয়েন্ট কোনো পারকিউজিটস এর পার্ট নয়, 9 নম্বর পয়েন্ট কোনো পারকিউজিটস নয়, ঠিক আছে তো? এই 10 নম্বর পয়েন্টটা না পারকিউজিটস এর পয়েন্ট দিয়ে, দেখ 10 নম্বর পয়েন্টটা কিসের পয়েন্ট দিয়েছে? পারকিউজিটস এর পয়েন্ট দিয়েছে। কিছুক্ষণ আগে শেয়ারের কথা বলেছিলাম, মনে পড়ে তো? এটাকে বলে, আচ্ছা আমাকে কি কোম্পানিতে পুরোপুরি শেয়ার ফ্রিতে দিয়ে দিয়েছে? কিছু নিয়েছে তো, কিছু নিলে তাকে বলে কনসেশনাল, কিছু নিলে তাকে বলে কনসেশনাল। তাহলে কনসেশনাল ইস্যু অফ শেয়ারস, তারপরে লাইন লিখবি কনসেশনাল কনসেশনাল ইস্যু অফ শেয়ারস। ঠিক আছে, কনসেশনাল ইস্যু অফ শেয়ারস কত হলো বল? 25 - 10 15 তো হলোই, ইন্টু কত 100, মানে 1500 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার হলো তো? এইবার যে পয়েন্টটা বাকি ছিল বললাম করব, সেই পয়েন্টটা করব, অঙ্কটা শেষ করবো। সেটাকে ইউআরপিএফ, তাই তো? ওই যে মনে কর কিছুক্ষণ আগে বলেছিলাম আমি আগে একটা কোম্পানি চাকরি করতাম, যে কোনো চাকরি করতাম সেখানে কোন কিসের মেম্বার ছিলাম? ইউআরপিএফ এর মেম্বার ছিলাম। এখন যে কোনো চাকরি করছি সেখানে কিসের মেম্বার? আরপিএফ এর মেম্বার। এখন যেখানে কাজ করছি এটা বাদ দিয়ে, এটা মাথায় রাখা দরকার নেই। আগে যে কোম্পানি কাজ করছিলাম সেই কোম্পানি ইউআরপিএফ এর টাকাটা এখন পেয়ে যাচ্ছে। ওখানে যে ইউআরপিএফ এর টাকাটা জমেছিল, ওখানে আমার কন্ট্রিবিউশন ছিল, মালিকের কন্ট্রিবিউশন ছিল। আমার কন্ট্রিবিউশনটা ট্যাক্স ফ্রি, মানে আসবে না, আমার কন্ট্রিবিউশনটা আসবে না। কিন্তু আমি যে টাকাটা কন্ট্রিবিউশন করেছিলাম তার উপর যে ইন্টারেস্টটা কি বলেছিলাম, আমি যে টাকাটা কন্ট্রিবিউট করেছিলাম তার উপর ইন্টারেস্ট আদার সোর্সেই আসে। আচ্ছা, মালিক যে টাকা কন্ট্রিবিউট করেছে এবং মালিক যে টাকা কন্ট্রিবিউট করে তার উপর ইন্টারেস্ট হয়েছে, সেটা চলে আসে স্যালারি। তাহলে এখানে কোনটা আসবে? শুধু মালিকের কন্ট্রিবিউশন আর ইন্টারেস্ট। তাহলে লেখ, আমি যেটা বলছি লিখবি, ঠিক আছে? কি লিখবি? অ্যামাউন্ট রিসিভ ফ্রম ইউআরপিএফ। লেখ। পারকিউটস এর মধ্যে না, কিন্তু এটা আলাদা, হ্যাঁ এটা আলাদা, এটা আলাদা। অ্যামাউন্ট রিসিভ ফ্রম ইউআরপিএফ। তো বল মালিকের কন্ট্রিবিউশন এখানে কত ছিল, দেখা যাচ্ছে কি? 3000 টাকা মালিকের কন্ট্রিবিউশন ছিল, আর 150 টাকা ইন্টারেস্ট ছিল। 3150। এবং আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি, এবছর একটা কোশ্চেন আসছে পরীক্ষায়, প্রভিডেন্ট ফান্ডের উপর একটা অঙ্ক আছে, ইউআরপিএফ থেকে দেবেই এবছর পরীক্ষা। মানে এতটা চান্স ইউআরপিএফ থেকে দেওয়ার, অনার্সে ইউআরপিএফ থেকে দেওয়ার হেভি চান্স এবছর। খুব ভালো করে করবি ইউআরপিএফ। যেমন যার যার বই আছে না, আমাকে যদি বলিস এখানে এই কোশ্চেনটার মধ্যে, এই কোশ্চেনটা কোন কোন পয়েন্ট আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে, আমি তোকে বলে দিচ্ছি। 9 নম্বর পয়েন্টটা আর 10 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করবি, ভালো করে করে যাবি না। 9 আর 10, 9 আর 10 খুবই ইম্পর্টেন্ট। সবাই বইতে মার্ক করে নেই, যোগ কর। অঙ্ক তো শেষ হয়ে গেল, যোগ করে দে, যোগ করে বল ভ্যালু কত বেরোচ্ছে। 39,600। টোটাল করে আমাকে বলবি কত বেরোচ্ছে। 1,92,410। হ্যাঁ, তাই তো হবে। 192,425, এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ক্লিয়ার? এর থেকে মাইনাস করবো কি ডিডাকশন আন্ডার সেকশন 16। ঠিক আছে, তো প্রথমে লিখবো কি স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000, ঠিক আছে? আর একটাই হবে প্রফেশনাল ট্যাক্স। কোশ্চেনে বলেছিল প্রফেশনাল ট্যাক্স কত টাকা? 1,200, ব্যাস। মাইনাস করেছে, অঙ্ক শেষ। আন্ডার সেকশন 16, 16। 1,41,225। হ্যাঁ, 1,41,225। এটাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। হয়ে গেল।